নমস্কার বন্ধুরা, আমি রজত। তোমরা দেখছো ট্রিপ টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কথাই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে এই কথার এখন পরিবর্তন হয়ে গেছে। এখন সব তীর্থর মতোই গঙ্গাসাগরও বারবার। তাই চলে এসেছি আজকে গঙ্গাসাগর মেলা প্রাক্কালে কপিল মুনি আশ্রমের সামনে। গঙ্গাসাগর মেলা আর এক সপ্তাহের মতো বাকি রয়েছে, কিন্তু এখনই মানুষজনের ভিড় দেখে বোঝা যাচ্ছে মেলা শুরু হয়েছে। তাই কিভাবে আসবেন এই গঙ্গাসাগরে এবং কোথায় থাকবেন এবং মেলার প্রস্তুতি কেমন চলছে সব কিছুই দেখাবো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গঙ্গাসাগরে সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে সহজে পৌঁছানোর জন্য চলে এসেছি শিয়ালদার দক্ষিণ শাখায়। শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লোকাল ধরে আজকে যাব কাকদ্বীপ স্টেশনে। শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানা লোকাল খুবই কম চলে, কিন্তু লক্ষ্মীকান্তপুর পর্যন্ত 1 ঘন্টা ছাড়াই ট্রেন পেয়ে যাবেন। লক্ষ্মীকান্তপুর থেকে অনেক নামখানা লোকাল পেয়ে যাবেন এবং নামখানা লোকাল ধরে নামতে হবে কাকদ্বীপ স্টেশনে। গঙ্গাসাগর যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল। এই লোকালটি আবার লক্ষ্মীকান্তপুর থেকে 30 মিনিট দাঁড়িয়ে ছাড়ে নামখানার উদ্দেশ্যে। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে 29টি স্টেশন পেরিয়ে পৌঁছে গেছি কাকদ্বীপ স্টেশনে। শিয়ালদা থেকে ভাড়া পড়ল মাথাপিছু 25 টাকা করে। স্টেশনে ভিড় দেখে মনে হচ্ছে এখনই মেলা শুরু হয়ে গেছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটু হেঁটেই সামনের টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো ধরে নিলাম। স্টেশন থেকে লট 8-এর ফেরিঘাট অবধি ভাড়া নিল মাথাপিছু 30 টাকা করে। আর কিছুদিন পরেই রয়েছে গঙ্গাসাগর মেলা, তাই এখন থেকেই নো এন্ট্রি পড়ে গেছে। টোটো আমাদের ফেরিঘাট থেকে কিছুটা দূরেই নামিয়ে দিল। লট 8 থেকে ওপারে গঙ্গাসাগরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য ফেরিরও ব্যবস্থা রয়েছে। এই ফেরিগুলির মাধ্যমে এপার থেকে ওপারে প্রাইভেট কার ও বিভিন্ন ট্রান্সপোর্ট কার নিয়ে যাওয়া হয়। লট 8 থেকে ওপাশের কচুবেড়িয়া ঘাট অবধি ভাড়া মাথাপিছু 9 টাকা করে। অন্য সময় 1 ঘন্টা ছাড়া ভ্যাসেল চললেও মেলার ভিড় সামাল দিতে পরপর ভ্যাসেলের ব্যবস্থা করা রয়েছে, তাই যাতায়াতের কোনো অসুবিধা হবে না। প্রতি বছরই প্রচুর পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় উপস্থিত হন, তাই মেলার সময় ভিড়ও হয় প্রচুর। গঙ্গাসাগর পৌঁছানোর অন্যান্য অনেক রাস্তা থাকলেও এই রাস্তাটি খুবই সহজ এবং কম খরচবহুল। প্রায় 45 মিনিট পর আমরা পৌঁছে গেছি কচুবেড়িয়া ফেরিঘাটে। কচুবেড়িয়া ফেরিঘাটে প্রচুর ভিড়, অগণিত দর্শনার্থী ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। ফেরিঘাটের ডান দিকে অনেক হোটেল রয়েছে। এখানে দুপুরে খাওয়ার জন্য নিরামিষ ও আমিষ ভাতের থালি পেয়ে যাবেন। মেলা উপলক্ষে ফেরিঘাটের রাস্তাটিকে খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এবং এই রাস্তার দুপাশে অনেক ছোট গাড়ি পেয়ে যাবেন কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর অবধি পৌঁছানোর জন্য।
ফেরিঘাট থেকে একটু হেঁটে এগিয়ে এলেই সামনেই রয়েছে বাস স্ট্যান্ড। এই বাসে করেও আপনারা কচুবেড়িয়া থেকে খুব সহজেই গঙ্গাসাগর পৌঁছে যেতে পারেন। বাসের ভাড়া পড়ে মাথাপিছু 50 টাকা করে। কচুবেড়িয়া ফেরিঘাট থেকে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড অবধি 30 কিলোমিটার রাস্তা, সময় লাগে মিনিট 45-এর মতো। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে কপিলমুনি আশ্রম 1 কিলোমিটার রাস্তা, হেঁটেও যেতে পারেন। এছাড়াও বাস স্ট্যান্ড থেকে টোটোও পেয়ে যাবেন, তবে মেলার সময় নো এন্ট্রি থাকায় হেঁটেই যেতে হবে। আমি বাস স্ট্যান্ড থেকে একটি টোটো ধরে নিয়েছি, ভারত সেবাশ্রম অবধি পৌঁছবো। ভাড়া নিল 15 টাকা করে মাথা পিছু। গঙ্গাসাগরে থাকার জন্য কম খরচে অনেক সেবাশ্রম পেয়ে যাবেন, তবে এদের মধ্যে ভারত সেবাশ্রমই হলো সবচেয়ে বেস্ট। এছাড়াও 2-4টে আরও সেবাশ্রম রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কিছু হোস্টেল কটেজও রয়েছে। ভারত সেবাশ্রমের গেট দিয়ে ঢুকেই একদম বাঁ দিকেই পড়বে প্রথমে বুকিং কাউন্টার। এখানে প্রত্যেকের আধার কার্ডের জেরক্স জমা দিয়ে আপনাদের রুম বুকিং করতে হবে। তবে একটি কথা মাথায় রাখবেন, সোলো ট্রাভেলারদের জন্য এখানে কোনো রুম দেওয়া হয় না, তাই অবশ্যই 2 জন বা তার বেশি মানুষজনকে আসতে হবে এখানে। ভারত সেবাশ্রমে প্রতিদিন দুপুরে খুব কম মূল্যে প্রসাদও বিতরণ করা হয়, তাই এখানে প্রসাদও গ্রহণ করতে পারেন দুপুরে। মা গঙ্গা যেখানে সাগরে মিলিত হয়েছে, সেই মিলন তীর্থ গঙ্গাসাগরে প্রতি বছরই মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন পূর্ণ অর্জনের জন্য। আর এই সময়ই পশ্চিমবঙ্গ সরকার এবং কপিল মুনির আশ্রমের যৌথ উদ্যোগে আয়োজিত হয় কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলার। কপিল মুনি আশ্রমের ঠিক সামনের 3 মাথার মোড়ের বাঁ দিকে রাস্তাটি চলে গেছে গঙ্গাসাগর স্নানের ঘাটের দিকে এবং ডান দিকে রাস্তাটি চলে এসেছে কপিল মুনি আশ্রমের দিকে। আর 1 সপ্তাহ পরে রয়েছে গঙ্গাসাগর মেলা। আর এখন থেকেই পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে এবং চারপাশটা গমগম করছে মানুষের শব্দে। এই হচ্ছে কপিল মুনির আশ্রমের মন্দির এবং সোজা রাস্তাটি চলে গেছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই রাস্তা ধরে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন স্নানের ঘাট। এই হচ্ছে কপিল মুনি আশ্রম মন্দিরের ঢোকার গেট। এই গেট দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে ডালা পুজো দেওয়ার লাইন রয়েছে। এখানে একদম বাঁ দিকে রয়েছে গঙ্গা দেবীর মূর্তি এবং মাঝে রয়েছে কপিল মুনির মূর্তি এবং ডান দিকে রয়েছে রাজা সাগরের মূর্তি। এছাড়া এখানে রয়েছে রাম সীতার মূর্তি, হনুমানজির মূর্তি, রাধাকৃষ্ণর মূর্তি, নরসিংহদেবের মূর্তি। মন্দিরের ঠিক বাইরে রয়েছে একটি পাথরের তৈরি অরুণ স্তম্ভ। মন্দিরের ঠিক পাশের রাস্তার দুধারে রয়েছে অনেক পুজোর ডালির দোকান। এখান থেকে আপনারা পুজো দেওয়ার ডালি কিনে নিতে পারেন। এখানে অনেক পিতলের ধূপদানি, ঘটি, ঘণ্টা অনেক কিছুই পেয়ে যাবেন। এছাড়াও পুজো দেওয়ার জন্য রয়েছে মুড়ি, মিছরি, নকুলদানা, বিভিন্ন প্রসাদ। এখান থেকে পুজোর ডালি কিনে আপনারা মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিতে পারেন। মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে কপিল মুনির সরোবর। এখানে স্নান করেও আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। এছাড়া গঙ্গাসাগরে স্নান করেও যেতে পারেন। চারিদিকে বাঁধানো একটি পুকুর রয়েছে এবং মাঝখানে রয়েছে মা গঙ্গার একটি মূর্তি। 3টি ডালা আর্কেড করা রয়েছে এবং সামনে রয়েছে একটি বড় মহাদেবের মূর্তি। সোজা রাস্তাটি একবারে চলে গেছে গঙ্গাসাগরে স্নানের ঘাটের দিকে। মেলা উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলার মাঠে মাঠে মোবাইল চার্জিং স্টেশন পয়েন্ট লাগানো হয়েছে। মেলা উপলক্ষে অনেক দোকানদানিও বসেছে। দেখুন এখানে অনেক ডাব্বাও আছে গঙ্গাসাগর থেকে জল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। মেলায় দর্শনার্থীরা এসে রান্নাবান্নাও করে খান এখানে, তাই সেই রান্নার জিনিসপত্র দোকানও রয়েছে এখানে।
ভুসিমাল দোকান, চাল ডাল সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তর থেকে বিভিন্ন স্টলও দেওয়া রয়েছে এখানে। এখানে একটি সৃষ্টশ্রীর স্টল রয়েছে। স্বনির্ভর মহিলাদের হাতে তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। মেলায় মানুষজনের এসে যাতে টাকার কোনো সমস্যা না হয় তার জন্য এখানে এসবিআইয়ের তরফ থেকে একটি ছোট টিনি ব্যাংকেরও খোলা রয়েছে। এখানে এটিএমেরও ব্যবস্থা রয়েছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় অস্থায়ী এবং স্থায়ী সুলভ শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকার এই রকম অস্থায়ী হোগলা দিয়ে কটেজও তৈরি করা রয়েছে। এখানে দর্শনার্থী এবং মেলায় আগত অতিথিদের জন্য বিভিন্ন কটেজের ব্যবস্থা রয়েছে। মেলায় আগত অতিথিদের জন্য এরকম ভিআইপি কটেজেরও ব্যবস্থা রয়েছে। ভেতরে এরকম তাঁবু করা রয়েছে, ঠান্ডা ঢুকতে না পারে যাতে। এখানে শোয়ার জন্য গদিরও ব্যবস্থা থাকবে। অতিথিদের জন্য এরকম টয়লেটও তৈরি করা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। কুমোড রয়েছে এখানে, একটি ট্যাপও রয়েছে জলের। মেলায় অতিথিরা এসে এখানে রাত্রি যাপন করতে পারবে। এবং একদম সামনে রয়েছে গঙ্গাসাগর। মেলায় এসে পুণ্যার্থীদের পূর্ণ স্নানের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একটি অস্থায়ী বালির বস্তা দিয়ে ঘাটও করা রয়েছে। এখান দিয়েই পুণ্যার্থীরা নেমে গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জলের মধ্যে পতাকা দিয়ে বিপদসীমাও ঘিরে দেওয়া রয়েছে। গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা সারাক্ষণ আছেন এখানে। মেলা এখনও এক সপ্তাহের মতো বাকি রয়েছে, কিন্তু এখন থেকেই পুণ্যার্থীদের ভিড় দেখুন কত দূর অবধি পুজো দেওয়ার লাইন চলে গেছে। গঙ্গাসাগর মেলায় প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, তাই প্লাস্টিকের পরিবর্তে এক বিশেষ ধরনের ব্যাগ দেওয়া হচ্ছে সরকার কর্তৃপক্ষ থেকে। মেলা উপলক্ষে কপিল মুনির আশ্রম এবং তার চারপাশকে আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং করা হয়েছে আলপনা। কপিল মুনি আশ্রমে প্রতিদিন সন্ধ্যে 7:30টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়।
মন্দিরের বাইরে আপনারা অনেক নাগা সন্ন্যাসীও দেখতে পাবেন। নাগা সন্ন্যাসী বাবাদের কাছ থেকে আশীর্বাদ নিতে ভুলবেন না। সার্চ করে তাদের মধ্যে গঙ্গাসাগর আসছে। গঙ্গাসাগর সবাই আসতে পারে না, বহুত কঠিন জায়গা, তার জন্য গঙ্গাসাগর দূরে ছিল। যুগ দিতে দিতে পরিবর্তন হচ্ছে, যুগোপযোগী ভিত্তিতে জাতির পুনর্গঠন। এ সময় গঙ্গাসাগরের একান্ত প্রয়োজন লাইট, জল, সুরক্ষা। বিশেষ করে 3.5 লাখ মানুষ যে বাস করছে তাকে তো প্রধানমন্ত্রী সুরক্ষা দেন, বাঁধ তো একান্ত প্রয়োজন। আপনারা কি প্রধানমন্ত্রীকে জানাবেন যে আপনি একবার স্নান করে এখানে জাতীয় মহলে ঘোষণা করুন, একবার স্নান করতে আসুন? অবশ্যই অবশ্যই আমরা আমন্ত্রণ করব প্রধানমন্ত্রী যে একবার স্নান করতে আসুন। আপনি আসুন, স্নান করতে আসুন। আর গঙ্গাসাগরবাসী সাথে ভারতবর্ষ লোককে সুরক্ষা দিন। আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কপিল মুনির আশ্রম আমরা যদি ইতিহাসে জেনেছি প্রায় 3খানা না 4খানা আশ্রম টোটাল গঙ্গার জলে মানে সমুদ্রে বিলীন হয়ে গেছে। এইটা বোধহয় 4র্থ নম্বর আশ্রম এবং এটা প্রায় মানে এটার যে ইতিহাস 10,000 বছরেরও আগে, রামায়ণেরও বলতে গেলে রামের জন্মের অনেক আগের ইতিহাস। তো এইভাবে যে আস্তে আস্তে কালের গর্ভে পুরাণ এত বড় একটা তলিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই মন্দিরটারও অবস্থা খারাপ। তো ইমিডিয়েট তো কাজটা শুরু করা উচিত। কি করতে ভাবনা চিন্তা করছে? তো ধিমে তাহলে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ঘটেছে, বরফ গলছে, সাগরের জল বাড়ছে। আগে গঙ্গা বেড়ে বেড়ে 3টে মন্দির নিয়ে গিয়েছে, এ 4র্থ মন্দিরে পড়েছে। কিন্তু দেশ প্রোগ্রেস করেছে, দেশ সুরক্ষার জন্য প্রচেষ্টা করছে, বাঁধ হয়েছে, প্রত্যেক বর্ষ গঙ্গার পথ প্রতিরোধ করা হচ্ছে। সেই প্রতিরোধ যদি ভালোভাবে করা যায় তবে ইয়ে মন্দির সুরক্ষিত থাকবে। এখানে মাটি বোল্ডার দরকার, বোল্ডার পেলে বাঁধ করতে হবে, কংক্রিট বাঁধ, তবে মন্দির সুরক্ষিত থাকবে। আর যদি মাটি ফেলা যায় তবে থাকবে না, চলে যাবে। হরি ওম তৎসৎ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।